শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সপ্তাহের অর্থনীতি। আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারজানা ইয়াসমিন নিসা। দর্শক, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দেখে নেব কি কি থাকছে আমাদের আজকের পর্বে। বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর। ভুটানের বাজারে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। এক মাসের ব্যবধানে আবারও ইতিবাচক ধারায় ফিরেছে পণ্য রপ্তানি। গত মাসে $308 কোটি পণ্য রপ্তানি। করোনাকালীন অর্থনীতির বিরূপ প্রভাব মোকাবেলা করে উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরতে শুরু করেছে দেশের অর্থনীতি, অভিমত বিশেষজ্ঞদের। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজখবর। দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ সই করেছে বাংলাদেশ ও ভুটান। বিশ্বের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম পিটিএ চুক্তি এটি। পিটিএ হওয়ায় ভুটানের বাজারে বাংলাদেশ মোট 100টি পণ্য এবং ভুটান বাংলাদেশের 34টি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে আরও পণ্য সংযুক্ত করা যাবে তালিকায়। প্রতিবেশীর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ এবং ভুটান দুদেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ স্বাক্ষর করেছে, যেটি কোনো দেশের সাথে বাংলাদেশের পক্ষে প্রথম আনুষ্ঠানিক পিটিএ। গত রোববার দুদেশের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবং ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং ভুটানের পক্ষে দেশটির ইকোনমিক অ্যাফেয়ার্স মিনিস্টার লোকনাথ শর্মা নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় চূড়ান্ত বিজয় আসার আগেই 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ভুটান। তার একটির কথা স্মরণ করে দ্বিপাক্ষিক সম্পর্কের 50 বছর পূর্তির এই একই দিনে উভয় দেশ পিটিএ সই করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং পিটিএ চুক্তি স্বাক্ষরের ঘটনাকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক আখ্যায়িত করে উভয় দেশের জনগণকে অভিনন্দন জানান। এই চুক্তির ফলে ভুটান তৈরি পোশাক, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, খাদ্য সামগ্রী, প্লাস্টিক, ঔষধ, গৃহসজ্জা সামগ্রী এবং ইলেকট্রনিক্স সহ 100টি বিভিন্ন ধরনের বাংলাদেশি পণ্য রফতানিতে শুল্ক সুবিধা প্রদান করতে সম্মত হয়েছে। অন্যদিকে ফলমূল, খনিজ দ্রব্য, নির্মাণ সামগ্রী, বোল্ডার পাথর পাম্প, রাসায়নিক সহ 34টি ভুটানের পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে। পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে তালিকায় আরও পণ্য যুক্ত করতে পারবে উভয় দেশ। সাধারণত এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তিতে দেখা হয় কিসে কিসে ভুটানের লাভ হবে, আমাদের ক্ষতি হবে না, আর কোন কোন দিকে আমাদের লাভ হবে, ভুটানের ক্ষতি হবে না, সেইগুলিকে একত্রিত করে এই চুক্তি করা হয়। ভুটানের কিন্তু অনেকেই বাংলাদেশে ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, শিক্ষা লাভ করতে আসেন। তারপরে অন্তত এই ক্ষেত্রেও তো হতে পারে, এখন যেমন বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকাতে লোকে শিখতে যায় পয়সা খরচ করে, তো ভুটানিজরা যদি এখানে আরও বেশি সংখ্যায় শিখতে আসে, পয়সা খরচ করে, সেই পয়সাটা তো বাংলাদেশের জন্য লাভজনক হবে। দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং শুধু বাণিজ্য নয়, আমাদের সাংস্কৃতিক শিক্ষা দীক্ষা ইত্যাদি প্রশিক্ষণ, সেগুলিতেও আমরা একসঙ্গে কাজ করতে পারবো। ভুটানের প্রয়োজনীয় অনেক প্রশিক্ষণ বাংলাদেশ দিতে পারবে। তো সেই দিক থেকেও আমি মনে করি যে এই চুক্তি দুই দেশের জন্য খুবই উপযোগী হবে, দুই দেশের মানুষের জন্য উপযোগী হবে। ভুটান থেকে শুল্কমুক্ত সুবিধার আওতায় পাথর আমদানি করা গেলে বাংলাদেশের দেশীয় নির্মাণ সামগ্রীর ব্যয় কমবে, যা নির্মাণ খাতের উন্নয়নে সহায়ক হবে। এছাড়া স্বল্প মূল্যে কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের কাঁচামাল আমদানি করা সহজ হবে। অর্থনীতিবিদদের অভিমত, ভুটানের সাথে পিটিএ স্বাক্ষর বাংলাদেশের বাণিজ্য আলোচনায় সক্রিয়তারই ইঙ্গিতবহ। বাংলাদেশ ভুটান ছাড়াও আরও অনেকগুলো দেশের সাথে পিটিএ করতে যাচ্ছে। বাংলাদেশকে এই ব্যাপারে নিষ্ঠার সাথে এগিয়ে যেতে হবে, কারণ আমাদের গ্র্যাজুয়েশন 2024 সালেই হয়ে যাবে। এলডিসি থেকে বের হয়ে আসবো আমরা। পরবর্তীতে যে এলডিসি স্ট্যাটাসের ভিত্তিতে যে ধরনের সুযোগ সুবিধা, বাজার ব্যবস্থা, অ্যাক্সেস আমাদেরকে দেওয়া হতো, সেগুলো কিন্তু আমাদের থাকবে না। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এখানে উল্লেখযোগ্য, এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও আমাদের এই প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা
সম্ভব হলে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট টাইপের কিছু করতে পারলে আমাদের জন্য অবশ্যই ভালো হবে। এখানে উল্লেখযোগ্য যে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম কিন্তু অনেকগুলো পিটিএ করে ফেলেছে গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে। 2008-09 অর্থ বছরে বাংলাদেশ 9,10,000 মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল ভুটানে, যা 10 বছর পর 2018-19 অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে $75,60,000। একই সময়ে ভুটান থেকে বাংলাদেশের আমদানি $1,27,70,000 থেকে বেড়ে $4,20,90,000 উঠেছে। ভুটান থেকে বাংলাদেশ প্রধানত বোলজার পাথর আমদানি করে, যা অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছে। করোনাকালীন অর্থনীতির বিরূপ প্রভাব মোকাবেলা করে উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফিরতে শুরু করেছে দেশের অর্থনীতি। অর্থ মন্ত্রণালয়ের আয়োজিত কোভিড-19 মোকাবেলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের নেয়া প্রণোদনা প্যাকেজ বিষয়ে দ্বিতীয় সিরিজ মতবিনিময় সভায় বিশেষজ্ঞরা এমন অভিমত ব্যক্ত করেন। করোনা ভাইরাসকালীন অর্থনৈতিক বিরূপ প্রভাব উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ঘোষণা করা হয় প্রায় 1,21,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ, যার ফলে অর্থনৈতিক প্রতিঘাত বেশ ভালোভাবেই মোকাবেলায় সক্ষম হয়েছে বাংলাদেশ। সভায় জানানো হয়, গত জুলাই মাস থেকে বেড়েছে রপ্তানি, প্রবাস আয়ের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 43.25%, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে 41 বিলিয়ন মার্কিন ডলার এবং ঋণ প্রবাহের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 9.48%। গ্রামীণ অর্থনীতি উন্নয়নে প্রণোদনার আওতায় এসএমই খাত ও কৃষকের মাঝে ডিসেম্বরের মধ্যে 90% ঋণ বিতরণ সম্পন্ন হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। কৃষিখাতে আমরা পুনরুদ্ধারে যে আমরা যে নন ক্রপ লোন দিয়েছিলাম সেখানে কিন্তু 5,000 কোটি টাকার মধ্যে আমরা ইতিমধ্যে বিতরণ হয়ে গেছে 2,566 কোটি টাকা। আর একটি হলো 3,000 কোটি টাকা, যেটি ঋণটি ছিল মাইক্রো এবং ঋণের পেশাজীবী কৃষক ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, কিন্তু বিতরণ হয়েছে 967 কোটি টাকা। কারণ এ পর্যন্ত 1,31,161 জন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ী এই 967 কোটি টাকার ক্ষুদ্র ঋণ পেয়েছে। তো আমরা আশা করছি যে এই সব কটি ঋণ 90%-এর উপর চলে যাবে এই ডিসেম্বরের মধ্যে। শিক্ষা, প্রশিক্ষণ ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমাদের কৌশল মোটামুটি ভালো প্রতিপন্ন হয়েছে। আমরা আমাদের যে অর্জিত অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে এবং ইতিমধ্যে আমাদের সক্ষমতা অনেক হয়েছে। আমাদের বিছানা, এই চিকিৎসা বলে মানে অক্সিজেনের যন্ত্রপাতি, ডাক্তার, সেবক যারা আছেন তাদের সংখ্যা এবং প্রশিক্ষণ এবং সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের মোটামুটি কৌশল থেকে বড় কোনো ব্যত্যয় না ঘটিয়ে আমরা যেহেতু আমাদের কৌশল মোটামুটি সফল হয়েছে, ওইটাকেই এখন কনসলিডেট করছি আমরা এগিয়ে যাবো। মত বিনিময় সভায় অংশ নেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশে নিযুক্ত এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, সিডিপির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান। দেশের পুঁজিবাজারের মেরুদণ্ড হয়ে দাঁড়াবে মিউচুয়াল ফান্ড। শেয়ার বাজার স্থিতিশীল করতে মিউচুয়াল ফান্ডকে শক্তিশালী করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম। তবে বাজার সংশ্লিষ্টদের মতে ফান্ড ম্যানেজারদের অদক্ষতায় এতদিন মিউচুয়াল ফান্ড কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ ছিল। বিশ্বব্যাপী নতুন বিনিয়োগকারীদের জন্য নিরাপদ বিনিয়োগের প্রথম পছন্দ মিউচুয়াল ফান্ড। পার্শ্ববর্তী দেশ ভারতেও স্বল্প পুঁজিতে টাকা খাটানোর সবচেয়ে সহজ উপকরণ এই মিউচুয়াল ফান্ড। বর্তমানে ভারতের জিডিপিতে মিউচুয়াল ফান্ডের অবদান 13% আর বাংলাদেশে 0.50%। দেরিতে হলেও দেশের পুঁজিবাজারকে স্থিতিশীল করতে মিউচুয়াল ফান্ডের দিকে নজর দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। করোনা আবহে বিনিয়োগের জায়গা কমে যাওয়ায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে মিউচুয়াল ফান্ডকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বিশেষ করে পুঁজিবাজারের নতুন বিনিয়োগকারীদের আশার আলো জাগাবে এই মিউচুয়াল ফান্ড, এমনটি মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। আমরা আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থটি বিশেষভাবে রক্ষা করার জন্য যত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই সেগুলা করছি এবং আমরা খেয়াল রাখছি যাতে বিনিয়োগকারীর, যেটাকে ইনভেস্টার্স প্রোটেকশন বলা হয়, সেটা যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় এবং এখানে যাতে বিনিয়োগ করে মানুষ নিশ্চিন্ত থাকতে পারে এবং
আমাদের এখানে যে টুকটাক আগে যে সমস্যাগুলো ছিল সেগুলো যাতে দূর হয় সে ব্যাপারে আমরা এখন কাজ করছি। তবে ফান্ড ম্যানেজারদের অদক্ষতায় বাংলাদেশের পুঁজিবাজারে এখন পর্যন্ত মিউচুয়াল ফান্ড কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, এমনটাই মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। মিউচুয়াল ফান্ডের মধ্যে যতটুকু গ্যাপ আছে এটা হয়তো সামনের দিনগুলো থাকবে না, কারণ আমাদের কমিশন এটার গভর্নেন্স নিয়ে কাজ করছে এবং বেশ কিছু নতুন নতুন মিউচুয়াল ফান্ড খুব ভালো করছে। আমি আশা করছি যে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের যে রিটার্ন এটার যখন মানুষের হাতে পৌঁছা শুরু করবে, তারা যখন দেখবেন যে এর রিটার্ন 10 থেকে 18%, 20%-এর মধ্যে, তখন আরও বেশি বিনিয়োগ এদিকে আসবে। বর্তমানে দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের অবদান 1.5%, যা আগামী 5 বছরের মধ্যে বাজার মূলধনের 20% হবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সমূহের সর্বশেষ আপডেট। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকালে দেখা যায় ওভারঅল সূচকটি সাইডওয়েজ থাকলেও মাইনর ডাউন ট্রেন্ড ক্রস করে সুন্দর একটি ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখা যাচ্ছে ডিএসইএক্স সূচকটি। গত সপ্তাহে সূচকটির সর্বোচ্চ 4,918 পয়েন্ট এবং সর্বনিম্ন 4,779 পয়েন্ট স্পর্শ করে। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই সপ্তাহের অবস্থা। ডিএসইএক্স সূচকের মতোই অনেকটা একই দৃশ্য দেখা যাচ্ছে সিএসির সূচকটিতে। সাইডওয়েজের মধ্যে একটি মাইনর ডাউন ট্রেন্ডকে ক্রস করে এই সূচকটিও ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে। গত সপ্তাহে সূচকটির সর্বোচ্চ 14,228 এবং সর্বনিম্ন 1,696 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে। প্রথমে দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। সূচকটি অনেকদিন সাইডওয়েজ চললেও গত 2 সপ্তাহ ধরে ভালো ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখা যাচ্ছে। গত সপ্তাহে সূচকটির সর্বোচ্চ 14,271 এবং সর্বনিম্ন 13,700 পয়েন্ট স্পর্শ করে। দর্শক, এবারে দেখে নেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজ ইন্ডেক্স। সূচকটি বেশ কিছুদিন ধরে সাইডওয়েজ চলছে এবং গত সপ্তাহে চলমান ট্রেন্ড ভাঙার চেষ্টা করেও আবারও নিম্নমুখী প্রবণতায় দেখা যাচ্ছে। গত সপ্তাহে সূচকটি 3,464 পয়েন্ট এবং সর্বনিম্ন 3,346 পয়েন্ট স্পর্শ করে। সবশেষে দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। সূচকটি বেশ কয়েক সপ্তাহের সাইডওয়েজ প্রবণতাকে কাটিয়ে বর্তমানে ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে। গত সপ্তাহে সর্বোচ্চ 44,888 এবং সর্বনিম্ন 43,642 পয়েন্ট স্পর্শ করে। দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার। করোনার ধাক্কা কাটিয়ে জুলাইয়ে পণ্য রপ্তানির প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফেরে। পরের 2 মাস সেটি অব্যাহত থাকার পর অক্টোবরে আবার কমে যায়। 1 মাসের ব্যবধানে আবার ইতিবাচক ধারায় ফিরেছে পণ্য রপ্তানি। গত মাসে $308 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 0.76% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি গত বৃহস্পতিবার পণ্য রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে। এতে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে $1,592 কোটি পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে 0.93% বেশি। ইপিবির তথ্যানুযায়ী জুলাই থেকে নভেম্বর সময়ে মোট পণ্য রপ্তানি 81% পোশাক খাত থেকে এসেছে। পোশাক রপ্তানি হয়েছে $1,289 কোটি। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে 1.48% কম। পাট ও পাট পণ্য রপ্তানি হয়েছে $55 কোটি। গত বছরের একই সময়ের চেয়ে এই আয় 36% বেশি। তবে চামড়া ও চামড়া পণ্য রপ্তানিতে নেতিবাচক ধারা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে $35 কোটি চামড়া ও চামড়া পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে 8.32% কম। এছাড়া চলতি অর্থ বছরের জুলাই নভেম্বরে $23 কোটি হিমায়িত খাদ্য, $44 কোটি কৃষি প্রক্রিয়াজাত পণ্য, $20 কোটি প্রকৌশল পণ্য, $44 কোটি হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে।
এর মধ্যে প্রকৌশল পণ্যের সর্বোচ্চ ৪৪% প্রবৃদ্ধি হয়েছে। শিল্পজাত ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে বিধি প্রণয়ন করতে যাচ্ছে সরকার। খাদ্যপণ্যের উপাদানে মোট চর্বির শতকরা 2 ভাগের বেশি থাকতে পারবে না ট্রান্সফ্যাট, আর সেটা উল্লেখ থাকতে হবে পণ্যের মোড়কে। পাম সয়াবিনের মতো উদ্ভিজ তেলের সঙ্গে হাইড্রোজেন মেশালে পার্শিয়াল হাইড্রোজেনেটেড অয়েল PHO বা বনস্পতি তৈরি হয়, অনেকের কাছে যা ডালডা নামে পরিচিত। এটি ব্যবহার হয় চিপস, চানাচুর, পাউরুটি, কেক সহ বেকারি পণ্যে। PHO-তে থাকে ট্রান্স ফ্যাটি অ্যাসিড, যা শরীরে খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দিনে ট্রান্স ফ্যাট গ্রহণের সর্বোচ্চ মাত্রা হওয়া উচিত মোট খাদ্য শক্তির 1%। এই হৃদরোগ এটা অনেক আর্লি এজে হচ্ছে, প্রিম্যাচুর ডেথটাও আমাদের দেশে অনেক বেশি। বাংলাদেশে প্রায় 2,70,000 লোকের মতো লোক কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যায় বছরে, এবং সেটা 4% হিসাব করলে দেখা যায় 11,000 লোক আমরা ধরে নিতে পারি যে ট্রান্সফ্যাট এর কারণেই মারা যাচ্ছে। আর ট্রান্সফ্যাটটা যদি আমরা এলিমিনেট করতে পারি বা কমিয়ে নিতে পারি, এই 11,000 ডেথ আশঙ্কা করা যায় যে এই অতিরিক্ত ডেথগুলো আসলে প্রিম্যাচুর ডেথই হচ্ছে। এই 11,000 ডেথ আমরা আসলে অ্যাভয়েড করতে পারব। কোনো খাদ্যে মোট চর্বির শতকরা 2 ভাগ পর্যন্ত ট্রান্সফ্যাট গ্রহণযোগ্য, কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে দেশে উৎপাদিত PHO-তে 10 গুণ বেশি ট্রান্সফ্যাট আছে। সাম্প্রতিক গবেষণায় ঢাকার দোকানগুলোর বিস্কুট ও বেকারি পণ্যে 5 থেকে 39% পর্যন্ত ট্রান্সফ্যাটের উপস্থিতি পাওয়া গেছে। PHO আমাদের দেশে 4-5টা কোম্পানি তৈরি করে, ওরা যদি PHO তৈরি বন্ধ করে দেয় তাহলে কিন্তু এই PHO বাজার থেকে চলে যাবে, অথবা যেই তেলটা তৈরি করবে PHO সেটা যেন ট্রান্সফ্যাট কম থাকে সেই ব্যাপারে। 2023 সালের মধ্যে ট্রান্সফ্যাট নির্মূলের লক্ষ্য ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাইড্রোজেশন পদ্ধতিটাই উন্নত দেশ উঠিয়ে দিয়েছে, তারা নতুন নতুন পদ্ধতি নিয়ে এসেছে। আমরা খুব তাড়াতাড়ি রেগুলেশন করব, এটা করলেই আমাদের যেমন BSTA আছে তারা ওই রেগুলেশন অনুসারে অ্যাকশন নেবে, অর্থাৎ ওই যে স্ট্যান্ডার্ডগুলো আছে ফুডের, সেই স্ট্যান্ডার্ডের ভিতরে অ্যাড করে দেবে যে আমাদের লেবেলিংয়ে লিখে দিতে হবে কতটুকু ট্রান্সফ্যাট আছে। একই তেল বারবার উচ্চতাপে ব্যবহার করলে সেখানেও ট্রান্সফ্যাট তৈরি হয়, ফলে এমন তেলে ভাজা মচমচে খাবার বেশি খাওয়ার অভ্যাস বিপদ ডেকে আনতে পারে অনেকের জীবনে। দেশের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করছে ব্যাকওয়াটার ট্যুরিজম বা ভাসমান বাজার। বিশ্বের অন্যান্য দেশের মতো নদীমাতৃক এই দেশেও পর্যটন বিকাশে ব্যাকওয়াটার ট্যুরিজমের প্রতি আগ্রহ বাড়ছে দেশি বিদেশি পর্যটকদের। থাইল্যান্ডের ব্যাংকক, ইন্দোনেশিয়ার সাউথ বোর্নিও কিংবা ভারতের কেরালা, এ 3টি পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার। নদী খালের উপর ভাসমান বাজার মানুষের জীবন জীবিকা ও তাদের সংস্কৃতি মুগ্ধ করে পর্যটকদের। দেশের দক্ষিণাঞ্চলে নদীবেষ্টিত জেলা বরিশাল, পিরোজপুর, ঝালকাঠির বিভিন্ন খালে শত বছরের ঐতিহ্য নিয়ে আজও দৃশ্যমান অসংখ্য ভাসমান বাজার। কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে এই ভাসমান বাজারগুলো হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এসব ভাসমান বাজার দেখলে মনে হবে এ যেন জলের স্বর্গরাজ্য। জীবন ধারণ কতটা প্রকৃতি বান্ধব ও সাবলীল হতে পারে তা খুঁজে পাওয়া যায় দক্ষিণাঞ্চলে গড়ে ওঠা এই বাজারগুলোর মাঝেই। বিশ্বব্যাপী ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা রিভারাইন অ্যাগ্রোভেস্ট কমিউনিটি ট্যুরিজমে বাংলাদেশ হতে পারে সবচেয়ে বড় বাজার, এমনটি মনে করছেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা। আমাদের সবশেষ আয়োজন অর্থনীতির খোঁজ খবর, আর তা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারজানা ইয়াসমিন নিসা। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। ততদিন সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। পদ্মা সেতুর 40তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে 6 কিলোমিটার দৃশ্যমান হয়েছে, আর একটি বসলেই দৃশ্যমান হবে মূল কাঠামোর পুরোটা। এই সেতুর 42টি খুঁটির ওপর 41টি স্প্যান বসানো হবে। বিজয় দিবসের আগেই 150 মিটার দীর্ঘ 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে স্বপ্নের পদ্মা সেতু পুরোটাই দৃশ্যমান হবে।
30,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পদ্মা সেতুর ওপর দিয়ে একই সঙ্গে ট্রেনও চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়। এই সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি 1.5% বেড়ে যাবে বলে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে চীনের সিনো হাইড্রো কর্পোরেশন। দেশের দীর্ঘতম এই সেতুর নির্মাণ কাজ 2021 সালের 30 জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। বিশ্ববাজারে সোনার দর নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবার কমছে ভরিতে 1166 টাকা। তাতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার অলংকার কিনতে লাগবে 72,667 টাকা। নতুন দর গত বুধবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে। সর্বশেষ গত 25 নভেম্বর সোনার দাম ভরিতে 2507 টাকা কমিয়েছিল সমিতি। সব মিলিয়ে এক সপ্তাহের ব্যবধানে সোনার দাম ভরিতে কমল 3673 টাকা। সোনার নতুন দর কার্যকর হওয়ায় 22 ক্যারেটের 1 ভরি সোনার অলংকার কিনতে লাগছে 72,667 টাকা। এছাড়া 21 ক্যারেট 69,517 টাকা, 18 ক্যারেট 60,769 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হচ্ছে 50,447 টাকায়। আগের মাসের তুলনায় সামান্য কম হলেও প্রবৃদ্ধির দিক থেকে রেকর্ড করেই চলছে প্রবাসী আয়। চলতি 2020-21 অর্থ বছরের প্রথম 5 মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে 41.32%। আরেকটি রেকর্ড হচ্ছে এই মাসে মোট প্রবাসী আয় $10 বিলিয়ন বা 1000 কোটি ডলার ছাড়িয়ে গেছে। এই 5 মাসে আসা মোট প্রবাসী আয় হচ্ছে 1090,43,80,000। গত 2019 সালের নভেম্বরে প্রবাসী আয় এসেছিল 155,52,30,000 ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধি 33.66%। আর 2019-20 অর্থ বছরের প্রথম 5 মাসে এসেছিল 771,62,50,000 ডলার। প্রবাসী আয় বৃদ্ধির পেছনে সরকারের 2% প্রণোদনারও বড় ভূমিকা রয়েছে। সব মিলিয়ে করোনার এই সময়ে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় অর্থনীতিকে স্বস্তি দিচ্ছে। যুক্তরাজ্য, সৌদি আরব সহ 13 দেশ থেকে বিমানযোগে বাংলাদেশে আসতে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশগুলো হলো যুক্তরাজ্য, সৌদি আরব, বাহরাইন, চীন, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারি বা সরকার নির্ধারিত হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের সনদ দেখাতে হবে। ইমিগ্রেশনে পৌঁছানো পর্যন্ত এই সনদের মেয়াদ 72 ঘন্টা থাকবে।